নীরব রাত, চাঁদের আলো, আর দূরের পথ ধরে এগিয়ে আসে কিছু অচেনা গল্প। লণ্ঠনের মৃদু আলোয় পাতার ফাঁকে লুকিয়ে থাকে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা। এই গল্পগুলো শোনা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। চোখ বন্ধ করুন আর কল্পনার দরজা খুলে দিন, ডুবে যান শব্দের জাদুতে। আমি ইয়াশিকা, আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা, যেখানে প্রতিটা গল্প ছুঁয়ে যায় আপনার মন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর বিভিন্ন প্রেমের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের বিশেষ নিবেদন, তোমাকে পেতে চাই, সিজন 2, পর্ব 14। ওরা আরও কিছুক্ষণ মায়ের ঘাটে সময় কাটিয়ে গড়ের মাঠের দিকে রওনা দিল। একটা গাছের তলায় গিয়ে বসলো দুজনে। লোকজনের ভিড় থেকে বেশ কিছুটা দূরে এসে বসেছে ওরা। ওরা একটু নিজেদের মধ্যে একাকিত্ব চায়, ভিড় ভাড় চেঁচামেচি আর চায় না। ঐশীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল ঈশা। ঐশী পরম যত্নে ঈশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঈশার কপালে আলতো করে কিস করে বলল, এরকম একটা দিনের জন্যই 12 বছর ধরে আমি অপেক্ষা করেছি, জানো? ঈশা বলল, তাই বুঝি? ঐশী বলল, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম কোচিং ক্লাসে, সেদিন থেকেই ভালো লাগতো তোমায়। তারপর তোমার সাথে মেশার পর যখন ভালোবেসেছি, সেটা ঠিক বুঝতে পারিনি। তবে তোমাকে দেখে তখন অনেক অহংকারী, বদমেজাজি, উচ্ছন্নে যাওয়া একটা মেয়ে মনে হয়েছিল। কিন্তু এখন, ঐশীকে নিজের কথা শেষ করতে না দিয়ে ঈশা বলে উঠল, এখন কি? ঐশী, এখন তো তুমি আমার দুষ্টু মিষ্টি ঈশা। ঈশা, তাই বুঝি? ঐশী, তাই তো। ঈশা, পাগলি একটা। বিকেলের দিকে এসপ্ল্যানেডের দিকে হাঁটা লাগালো তারা। প্রায় 5টার দিকে হার চুরির দোকানে নিয়ে গেল ঈশা ঐশীকে। ঐশী কিছু কানের দুল পছন্দ করলো। ঈশা বলল, এগুলো খুব সুন্দর লাগবে তোমাকে পরলে। যে দুটো কানের দুল পছন্দ করেছিল, সেগুলোই ঈশা কিনে দিল ঐশীকে। তারপর দুজনে কিছু স্ন্যাক্স আর ঐশীর প্রিয় আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলো। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ওরা দেখলো বাড়ির সকল বড়রা মিলে ডাইনিংয়ে বসে গল্প করছে। রিনি আর মিলিও আছে সেখানে। এইভাবে বাড়ির সকলকে গল্প করতে দেখে ওদের আবারও 12 বছর আগের ছবিটা মনে পড়ে গেল। এক অদ্ভুত শান্তিতে চোখ ছলছল করে উঠল ওদের। ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে শক্ত করে একে অপরের হাত ধরল। বাড়ির সকলের গল্পের মাঝে রিনি হঠাৎ খেয়াল করলো ততক্ষণে ঈশা এবং ঐশী বাড়ি ফিরে গেছে। ওদের দেখে রিনি বলে উঠল, এই তো ঈশা আর ঐশীও চলে এসেছে। এবার তো আমাদের গল্প পুরো জমে যাবে। ওর কথায় সকলেই তাকালো ওদের দিকে। রিনির কথায় উত্তরে ঈশা বলে উঠল, কি গল্প হচ্ছে শুনি আমাদের বাদে? গীতা দেবী। আরে ওই শ্যামা, তোরা চলে এসেছিস? বাহ, ভালোই হলো। আয় দেখি আমাদের কাছে এসে বস তোরা দুজনে। ঈশা, হ্যাঁ আন্টি বসছি। তার আগে আমরা একটু ফ্রেশ হইনি। রাগিনী দেবী, হ্যাঁ সারাদিন ধরে এদিক ওদিক ঘুরেছিস, যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয় দুজনে। ঐশীমা, তোর শরীরটা এখন ঠিক আছে তো? ঐশী, হ্যাঁ আমার শরীর একদম ঠিক আছে আন্টি। এই বলে ঈশা আর ঐশী দুজনেই ফ্রেশ হতে চলে গেল ওপরে। ফ্রেশ হয়ে এসে ঈশা আর ঐশী দেখলো রাগিনী দেবী এবং গীতা দেবী মুড়ি মাখছেন, সাথে আছে গরম গরম চপ।
ওদের আবারও মনে পড়ে গেল গ্রামের বাড়ির সেই সন্ধ্যের কথা, যেদিন ঠাম্মি সবার জন্য মুড়ি মাখছিলেন চপের সাথে। আর সেদিনই তো ঐশী ঈশাকে প্রথমবারের মতো খাইয়ে দিয়েছিল। কতই না দুষ্টুমি করেছিল সেদিন ওরা, কতটা কাছে এসেছিল একে অপরের, ভাবতেই আনমনে হেসে উঠল ওরা। বারবার করে এখন সেই পুরনো স্মৃতিচারণেই ব্যস্ত হয়ে পড়ে ওরা। পুরনো দিনগুলোকে কি আর অত সহজে ভোলা যায়? এইসব ভাবনার মাঝেই সকলের হাসির শব্দে হুঁশ ফেরে ওদের। সেদিকে এগিয়ে যায় ওরা দুজনে, আর ঈশা বলে, এই তো আমরা চলে এসেছি। তা কি আলোচনা হচ্ছে এতক্ষণ ধরে? ওমা, চপ আর মুড়ি, ভালোই তো আয়োজন হয়েছে দেখছি। আজকের গল্পের আসর তো একদম জমে যাবে। এই বলে ঈশার ঐশীও বসে পড়ল সকলের সাথে। ঈশার কথায় সঞ্জয় বাবু বলে উঠলেন, হ্যাঁ, চপ মুড়ি ছাড়া কি আর আড্ডা জমে রে ঈশামা? সন্ধেবেলায় চপ মুড়ি আর সাথে গরম গরম চা, ব্যাস গল্প জমে ক্ষীর। আগে আগে আমরা সবাই মিলে ঠিক এভাবেই কত গল্প করতাম বল অখিল। সেই দিনগুলোই ছিল আলাদা, ভাবতেই মনটা খুশি খুশি হয়ে যায়। কিন্তু মাঝেই কয়েকটা বছর এমন সব ঘটনা ঘটে গেল যে 12টা বছর শুধু শুধু নষ্ট হয়ে গেল আমাদের নিজেদের দোষে। এতক্ষণ ধরে সকলেই মন দিয়ে হাসি মুখে গল্প শুনছিল, কিন্তু সঞ্জয় বাবুর শেষের কথাটায় সকলের মুখ ম্লান হয়ে গেল। পরিস্থিতি সামাল দিতে অখিলবাবু বলে উঠলেন, আরে থাক না ওইসব কথা, যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর। অখিলবাবুকে কথাটা শেষ করতে না দিয়ে সঞ্জয়বাবু তার আগেই বলে ওঠেন, না অখিল, এত বছর ধরে মেয়ে দুটো শুধু আমাদের ভুলের জন্য কষ্ট পেয়ে এসেছে। এবার তো আমাদের উচিত নিজেদের ভুল স্বীকার করা। এই বলে সঞ্জয়বাবু ঈশার হাত দুটো ধরে বলে ওঠে, ঈশামা, তোরা আমাদের ক্ষমা করে দে। তোদের সাথে আমরা যেটা করেছি মোটেই ঠিক করিনি। আমাদের জন্য তোদের দুজনের এতগুলো বছর এভাবে নষ্ট হয়েছে। কিছু না করেও তোরা একে অপরের থেকে দূরে গিয়ে শুধু শুধু এতটা কষ্ট পেয়েছিস। আমাদের এইসব ভুলের জন্যই তো এতগুলো মানুষের জীবন আজ বিপন্ন হতে বসেছিল। সব কিছুর জন্যে তাই আমরা, আর আমাদের সেই ভুল ধারণা। আমরা ভেবেছিলাম ঐশীকে তোর থেকে দূরে সরিয়ে নিয়ে গেলেই হয়তো তোকেও ভুলে যাবে। সমাজের কথা, অন্য লোকেদের কথা চিন্তা করে আমরা এটাই ভুলতে বসেছিলাম যে দুটো মানুষের দূরত্ব কখনোই সত্যিকারের ভালোবাসাকে শেষ করতে পারে না। তাই এত দূরে গিয়েও, এত ঘটনা ঘটার পরেও ঐশী তোকে কখনোই ভুলে যায়নি। সঞ্জয়বাবুর কথাগুলো শুনে এবার রাগিনী দেবীও বলতে শুরু করলেন। ঐশীর মাথায় হাত রেখে তিনি বললেন, হ্যাঁ রে ঐশী মা, সত্যিই তাই। আজকে শুধুমাত্র আমাদের নিজেদের ভুলের জন্য তোদের এই অবস্থা। আমরা যদি সেদিন মাথা ঠান্ডা করে আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নিতাম, এত সব কিছু বোধহয় হতোই না। সেদিন আমরা তোদের আলাদা করে একদম ঠিক করিনি। এই 12 বছর ধরে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি, আর যাই হয়ে যাক, ঈশা আর ঐশী কখনোই একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। ঐশী ছাড়া ঈশাকে আর কেউ সামলাতে পারবে না। ঐশী ছাড়া আমার ঈশা বাঁচবে না। তাই আমাদের ক্ষমা করে দে মা। আমরা আর এই ভুল কখনো করব না। কখনো তোকে আর ঈশাকে আলাদা করার কথা ভাববও না। ক্ষমা কর মা। এই বলে হাত জোর করে রাগিনী দেবী প্রায় কেঁদেই ফেললেন ঐশীর সামনে। আর সাথে সাথে ঐশী ওনার হাতটা ধরে বলল, ছি ছি আন্টি, তুমি এসব কি করছো? আমাদের সামনে হাতজড়ো করছো কেন আন্টি? আমরা তো তোমাদের থেকে ছোট, বলো, এতে তো আমাদেরই পাপ লাগবে। প্লিজ এমন করো না তোমরা। দেখো, তোমরা আমাদের গুরুজন। আমরা কিছু ভুল করলে তোমরা অবশ্যই শাসন করবে। যদিও জানি
এটাতে আমাদের কোনো দোষ নেই। আসলে সকলেই সমাজ আর পরিস্থিতির শিকার ছিলাম আমরা, তাই যা হয়েছে হয়ে গেছে। সেগুলো নিয়ে তো আর ভেবে লাভ নেই বলো। তার থেকে ভালো সবকিছু ভুলে সবকিছু শুধরে নিয়ে আমরা আবার সবটা নতুন করে শুরু করি। এই বলে ঐশী রাগিনী দেবীর চোখের জল মুছিয়ে ওনাকে জড়িয়ে ধরলো আর বলল, আমিও তো তোমারই মেয়ে আন্টি, মেয়ের কাছে কি মা হাত জড়ো করে বলো? রাগিনী দেবীও খুশি হয়ে ঐশীকে জড়িয়ে ধরে বললেন, আমার খুব ভুল হয়ে গেছে মা। কিছু মুহূর্তের মধ্যেই চারিপাশের পরিবেশে একটা নিস্তব্ধতা ছেয়ে গেল। তবে এই নিস্তব্ধতা কোনো ঝড়ের আভাস নয়, বরং সেখানে রয়েছে অপার শান্তি। ঝড়ের শেষে নতুন করে সবটা ভালো হওয়ার আভাস। সকলকে এভাবে চুপ করে থাকতে দেখে সবাইকে আবার আগের মুহূর্তে ফেরাতে ঈশা রাগিনী দেবীর উদ্দেশ্যে বলে উঠল, এটা কি হলো মা? সব আদর কি তোমার ওই মেয়ের জন্যই নাকি? ওকে পেয়ে আমাকে ভুলে গেলে তো? রাগিনী দেবী, বাবারে আর রাগ করতে হয় না, আয় তো দেখি, তুইও আয় এদিকে। রাগিনী দেবী বলার সাথে সাথে ঈশা ওনাকে গিয়ে জড়িয়ে ধরল ঐশীর মতো করে। এই দৃশ্যটা দেখে সকলের চোখে জল এসে গেল। আজ কত ঝড় ঝাপটা পেরিয়ে ঈশা আর ঐশী এই দিনটা দেখতে পেল, যেটার জন্য ওদের এত অপেক্ষা, ওদের এত লড়াই। এত সব কিছুর মধ্যে অখিল বাবু বলে উঠলেন, ওরে তোরা এবার থাম, অনেক কান্নাকাটি হয়েছে, আর না, এবার তো গরম গরম চপগুলো সব ঠান্ডা হয়ে যাবে, খেতে হবে তো নাকি? অখিল বাবুর কথা শুনে রাগিনী দেবী বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ চলো সবাই খেতে শুরু করো। এই বলে উনি সবাইকে মুড়ি আর গরম গরম চপ দিলেন। পুরনো স্মৃতিচারণ করতে করতে সকলেই নিজেদের খাওয়া শেষ করে ফেললেন। রিনি আর মিলি যেহেতু অনেকক্ষণ ধরে সবার সাথে বসে গল্প করছিল, তাই ওদের এবার একটু ফাঁকা সময় চাই। অনেকক্ষণ ধরেই দুজনে উসখুস করছিল কথা বলবে বলে, কিন্তু কেউই আর বলে উঠতে পারছিল না। কিছুক্ষণ এইভাবে কেটে যাওয়ায় রিনি এবার অধৈর্য হয়ে বলেই ফেলল, বলছিলাম কি, আমার না একটু আর্জেন্ট কল করার আছে, এখানে তো নেটওয়ার্কের একটু সমস্যা হয়, আমি বরং একটু ছাদে গিয়ে কলটা করি। সাথে সাথে মিলিয়ে বলে উঠল, হ্যাঁ আমিও বরং একটু ছাদ থেকে ঘুরে আসি, অনেকক্ষণ বসে আছি, আর এমনিতেও এই টাইমে তো আমি ছাদেতেই হাঁটতে যাই না, রিনি যখন যাচ্ছে আমি ওর সাথেই চলে যাই। রাগিনী দেবী, আচ্ছা ঠিক আছে যা, আমাদেরও তো রাতের খাবার বানাতে হবে, আমরাও তাহলে রান্নাঘরে যাই, কি বলো গীতা? গীতা দেবী, হ্যাঁ হ্যাঁ দিদি চলো। এই বলে রাগিনী দেবীরাও চলে গেল রান্নাঘরের দিকে। রিনি ছাদে যাওয়ার আগে ভদ্রতার খাতিরে একবার ঈশাকেও বলেছিল, এই ঈশা, তুই আর ঐশীও চল আমাদের সাথে, ছাদ থেকে ঘুরে আসবি একটু। কিন্তু ঈশা ওদেরকে বলল, না রে তোরা যা, আজকে সারাদিন অনেক ধকল গেছে, তাই ঐশীর একটু রেস্টের প্রয়োজন, আমি ওকে নিয়ে একটু ঘরে যাই, তোরা বরং ছাদ থেকে ঘুরে আয়। রিনি, ওকে। এই বলে রিনি আর মিলি চলে গেল ছাদে, আর ঈশা ঐশীকে নিয়ে চলে গেল রুমে রেস্ট নেওয়ার উদ্দেশ্যে। আপনারও যদি মনে হয় আপনার লেখা গল্পের মধ্যে লুকিয়ে আছে কিছু না বলা অনুভূতি, কিছু না বলা ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষ কিংবা অপূর্ণ স্বপ্ন, তাহলে দেরি করবেন না, আপনার লেখা গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই গল্পই প্রতি রবিবার শোনা যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, নতুন কণ্ঠে নতুন অনুভবে। গল্প পাঠানোর ঠিকানা storytellingwithyashika13@gmail.com। কারণ কিছু গল্প লেখা হয় পড়ার জন্য নয়, শোনা যায় হৃদয়ের গভীরে। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি তোমার বুকের ভেতরে কোথাও আলতো করে ধাক্কা দিয়ে থাকে, যদি কোনো লাইন তোমাকে নিজের কোনো স্মৃতির সামনে দাঁড় করিয়ে দেয়, তাহলে বুঝে নিও গল্পটা এখানেই শেষ নয়। কারণ কিছু গল্প পর্দায় থামে, কিন্তু অনুভূতি
ভেতরে চলতেই থাকে নিঃশব্দে গভীর রাতে। তোমার ভেতরে সেই না বলা কথাগুলো, অধুরা ভালোবাসা, চুপচাপ কান্না কিংবা নীরব হাসি, সবই কোনো না কোনো গল্প হতে পারে। সেই গল্প যদি তুমি শুনতে চাও, এই চ্যানেলটা শুধু তোমার জন্য। কারণ এখানে গল্প বলা হয় না, এখানে গল্প অনুভব করা হয়। আবার দেখা হবে নতুন কোনো গল্পের এপিসোডে, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের গল্পটা বাছিয়ে রেখো। টাটা।